নমস্কার, আমি তরুণ ঘোষ। গত দুদিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে ভিডিও করতে গেলে নিশ্চয়ই আপনারা আওয়াজ পাচ্ছেন। তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকেও এখন বৃষ্টিটা হচ্ছে, হয়তো একটু আওয়াজ আপনাদের কাছে যেতে পারে, একটু মানিয়ে নেবেন। আচ্ছা, গত কালকে ডক্টর এস জয়শঙ্কর টাইমস নাউতে একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক হচ্ছে, আগামী 10 বছরের মধ্যে সারা পৃথিবীতে একটা বড় কিছু ঘটনা ঘটতে চলেছে। পৃথিবী র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। পৃথিবীর রাজনৈতিক কূটনৈতিক পরিস্থিতি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জ হওয়ার ফলে পুরো ব্যবস্থাটা কিছুটা ওলটপালট হয়ে যাচ্ছে। এর জন্য বিভিন্ন বিষয় দায়ী রয়েছে। বিভিন্ন বিষয়কে উনি তুলে ধরছেন। তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক, মানে কোনো দেশ এগিয়ে যাচ্ছে, কোনো দেশ পিছিয়ে পড়ছে। আর একটা হচ্ছে রাজনৈতিক, আর একটা হচ্ছে কূটনৈতিক। ভারতবর্ষের এই উত্থানটা অনেকেরই চোখ কটাচ্ছে। ফলে আমেরিকা, ইউরোপ নানানভাবে ভারতকে বিভ্রান্ত করার এবং বিপদে ফেলার চেষ্টা করছে। চোরাগোপ্তা, কখনো ওয়াশিংটন পোস্টে খবর বের করে, কখনো গার্ডিয়ানে খবর বের করে, কখনো ইউএনএতে যাওয়ার একটা হুঙ্কার দিয়ে, মানে ভারতকে একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করছে। কিন্তু ভারত তো মানে কোনো শক্তির কাছে তো এখন মাথা নত করছে না। ফলে এই তীব্রতাটা ধীরে ধীরে বাড়ছে। নাম্বার 2 হচ্ছে, ওনার বক্তব্য অনুযায়ী, যে এক হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, 2 হচ্ছে ইসরায়েল হামাস। এদিকে চীন একটা অশান্তকর পরিবেশ সারাক্ষণ সৃষ্টি করে রেখেছে, বিশেষ করে আপনার রেড সি এবং চায়না সিতে। এখন চীন মহাসাগর, যেটা ওরা বলছে, এখন চীন যেহেতু চীন মহাসাগর, তাই ওটা চীনের। সেই অর্থে যদি বলা যায়, তাহলে ইন্ডিয়ান ওশান তো ভারতের, তুমি তাহলে ঢুকতে পারবে না। তাহলে ইন্ডিয়ান ওশান যদি বন্ধ করে দেয় ভারত, যদি আন্দামান নিকোবর থেকে একেবারে পরপর যদি ফ্লিটগুলোকে দাঁড় করিয়ে দেয়, তাহলে চীনের বেরোবার রাস্তা নেই। তো যাই হোক, চীন কিন্তু চোরাগোপ্তা নানানভাবে ভারতকে হেনস্থা করার চেষ্টা করছে। ভারতও কাউন্টার করে যাচ্ছে। জয়শঙ্করজির মতে এখন কিন্তু যুদ্ধ যেটা হবে, সেটা কিন্তু ডাইরেক্ট ফেস অফ হবে না। চায়নার সঙ্গে হতে পারে, তবুও চায়না কিছুটা এখন বুঝে গিয়েছে গালওয়ানে মার খাওয়ার পর এখন ডিরেক্টলি ওই হাই অল্টিটিউডে ফেস অফ করতে চাইবে কিনা, সেটা নিয়ে সন্দেহ আছে। ভবিষ্যতে যেটা দাঁড়াবে, ওনার যেটা মনে হয়, সেটা হচ্ছে জৈবিক যুদ্ধ চলবে আর মিসাইল যুদ্ধটা। এখন আর সরাসরি মুখোমুখি কোনো যুদ্ধের সম্ভাবনা নেই। এখন এই জৈবিক যুদ্ধ যেটা শুরু করেছে চায়না, বায়োলজিক্যাল ওয়ার করোনা দিয়ে শুরু করেছে, এবং বিভিন্ন দেশ এবার ধীরে ধীরে সেই যুদ্ধের দিকে যাবে, ওনার যেটা বক্তব্য। এছাড়া ভারতবর্ষ এই যে থার্ড টার্মে, ভারতবর্ষ থার্ড ইকোনমিতে পৌঁছে যাবে। 2029-এর মধ্যে থার্ড ইকোনমিতে পৌঁছে যাবে, এবং যদি খুব মানে অগ্রগতি যদি ভালো থাকে, তাহলে হয়তো সেকেন্ড ইকোনমি হলেও হতে পারে। কারণ চায়না ক্ষেপে আছে এই কারণে, চায়না থেকে সমস্ত যত বড় শিল্প আছে, সমস্ত শিল্প গুটিয়ে নিয়ে ভারতবর্ষ এবং এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে চলে আসছে।
তৃতীয় হচ্ছে ভারতবর্ষে একটা লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। সেই লিথিয়াম ভান্ডার আগামী 2-3 বছরের মধ্যে যখন সেই ভান্ডার থেকে সমস্ত খনিজ পদার্থগুলো তুলে এনে যখন ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি হবে, যেমন আপনার ব্যাটারিগুলো তৈরি হবে এবং চিপস তৈরি হবে, বিশেষ করে তাইওয়ানের সঙ্গে যে এগ্রিমেন্টটা হয়েছে, ভারতবর্ষ যে চিপস তৈরি করে এবং লিথিয়াম ব্যাটারি তৈরি করে, এবং একটা ব্যাটারি যেদিনকে 4000 কি 5000 কিলোমিটার গাড়িকে ছুটিয়ে দেবে, সেদিনকে ভারতবর্ষে কেন বিশ্বে বিপ্লব চলে আসবে। কারণ ব্যাটারির জন্য লিথিয়াম আর বাইরে থেকে আমাদেরকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে না, বা আমাদের ভেনেজুয়েলা থেকে ইম্পোর্ট করতে হবে না। লিথিয়ামের ভান্ডার আমাদের কাছেই রয়েছে। সরি। ফলে ভারতবর্ষ যেভাবে এগোচ্ছে তাতে অনেকেরই চোখ কটকটাচ্ছে, এবং খুব যদি সম্ভব, মানে খুব যদি ভুল খবর না হয়, তাহলে ইন্ডিয়ান অয়েল একটা সম্ভাবনা দিচ্ছে যে গুজরাটের একটা অংশে হয়তো তেলের ভান্ডার পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, কিন্তু তারা এখনো নিশ্চিত নয়। গুজরাটের কোন অংশ সেটা কিন্তু জয়শঙ্করজি তার এতে সাক্ষাৎকারে কিন্তু পরিষ্কার করেননি। এদিকে আবার মোদিজি থার্ড টার্মে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত কাজ করবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, মানে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, দুজন ছিলেন, তারা প্রশ্ন করেছিলেন যে আপনি বারবার বলছেন যে 4 তারিখের পর প্রচুর খাটাখাটনি করতে হবে, কেন খাটাখাটনিটা কিসের জন্য? আপনার মাথায় তো কোনো প্ল্যান রয়েছে, আপনি তো বলেন আপনি 100 দিনের প্ল্যান নিয়ে চলেন, তা কি প্ল্যান সেটা কি বলা যাবে? উনি বললেন আমি তো পরিষ্কার এখন বলতে পারবো না, এগুলো তো পাবলিক প্ল্যাটফর্মে এগুলো আলোচনা করা যায় না, তবে এটা আমি বলছি সিএ, এনআরসি এবং ইউসিসি এই 3টে চালু হবেই, থার্ড টার্মে এই 3টে চালু হবে। এবং আর একটা বিষয় আপনারা নিশ্চিত জেনে রাখুন, যে সমস্ত দুর্নীতি হয়েছে সে রাজ্যের যেখানেই হোক, যদি রাজ্য সরকার ব্যবস্থা না নেয়, দেখা যায় যে রাজ্য সরকার সেই দুর্নীতিতে যুক্ত আছে, তাহলে নির্বাচনের পর কাউকে ছাড়ব না। তিনি কাউকে নাম করেননি, কোনো রাজ্যের নাম করেননি, কিন্তু এটা পরিষ্কার বলেছেন যে কাউকে ছাড়া হবে না। এবার প্রশ্ন করা হয়, আপনি ভোটের সময় বলছেন 400 আসন পার করবেন, কোন হিসেবে বলছেন? তো উনি বলছেন যে আমাদের একটা হিসেব আছে, পাটিগণিত একটা, ভোটে একটা আলাদা পাটিগণিত হয়, আপনারা যে পাটিগণিত, আমরা যে পাটিগণিত অঙ্কে করেছি সেই পাটিগণিতের সঙ্গে এই পাটিগণিতের অনেক তফাৎ। যারা রাজনীতি নিয়ে কাজ করেন তারা এই রাজনীতির এই পাটিগণিতটা বোঝেন। এই পাটিগণিতের হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 400 পার আমরা করবই, আর 400 পার করলে তখন আমাদের সঙ্গে খুব সামনে খোলা রাস্তা থাকবে এবং আমরা প্রচুর কাজ করতে পারবো। নির্বাচনের সময় এই যে 4 জন যে ঢাকঢোল পেটাচ্ছেন না, এক হচ্ছে নরেন্দ্র মোদী, 2 হচ্ছেন অমিত শাহ, 3 নম্বর হচ্ছেন এস জয়শঙ্কর এবং 4 নম্বর হচ্ছেন যোগীজি। যোগীজি তো মাঝে মাঝেই বলছেন যে কোনো রাজ্যে গিয়ে আমার রাজ্যে যদি হতো আমি উল্টো লটকিয়ে পেটাতাম। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বলে গেছেন, আমি যদি এখানে থাকতাম আর যদি এরকম দাঙ্গা হতো উল্টো লটকিয়ে পেটাতাম। আর অমিতজি সব জায়গায়, অমিত শাহ সব জায়গায় বলে বেড়াচ্ছেন অখণ্ড ভারতের কথা। ফলে 4 জনে মিলে মানে ইন্ডির তো পিন্ডি চটকে দিয়েছে, এবং বিরোধীদের কোন রকম মানে সে দূরবীন দিয়ে খুঁজতে হবে, দূরবীন কেন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে এমন অবস্থা। আর কংগ্রেসের তো ছন্ন ছাড়া অবস্থা, আর ইন্ডি জোটের তো আমরা নিজেরাই জানেন ইন্ডি জোটের কি অবস্থা হবে। কংগ্রেস যে কোথায় গিয়ে দাঁড়াবে, এবার সিট সংখ্যা
বোঝা খুব মুশকিল। যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ কথা জয়শঙ্করজি বলেছেন সেটা হচ্ছে আগামী 10টা বছর কিন্তু খুব ঝামেলার সময়। এই সময়টা ভারতবর্ষে খুব সতর্কভাবে পা ফেলতে হবে, বিশেষ করে কূটনৈতিক দিকে। আমরা কারোর সঙ্গে কোনো সম্পর্ক খারাপ করতে চাই না, আমরা কারোর সঙ্গে বিবাদ চাই না। আমরা আসলে নিজেরা নিজেদেরকে উন্নতি নিয়ে, আমরা নিজেদের উন্নতি নিয়ে ব্যস্ত। আমরা নিজেরা কি করে উন্নতি করতে পারবো, আমাদের অর্থনৈতিক উন্নতি কি করে হবে, আমরা সেই নিয়ে ব্যস্ত। পাকিস্তান নিয়ে প্রশ্ন করা, তিনি পাকিস্তান সম্পর্কে কোনো কথা বলেননি। বলে ওই দেশটাকে নিয়ে উনি বললেন ওই দেশটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, ওরা যা বলছে ওরা তা বলুন। এই যে 4 জনের কথা বলে, 4 জন পাকিস্তান নিয়ে কেউ কোনো কথা বলে না, পাকিস্তানের নামই উচ্চারণ করে না। আর পাকিস্তান এখন নাকি বলছে চাঁদে পাঠাবে, চাঁদে রকেট পাঠাবে। তা যাই হোক, শাহবাজ শরীফ কিছু খাওয়া দাওয়া করেছে, ভালো খাওয়া দাওয়া করেছে, গ্যাস ফ্যাস হয়েছে। হ্যাঁ, যার খাওয়ার পয়সা নেই সে চাঁদে রকেট পাঠাবার চেষ্টা করছে, তা ভালো, দিক দিয়ে ভালো। ওদের কথা যত কম বলা যায় তত ভালো। ওদের কথা বলতে গেলে ভিডিও আরো লম্বা হয়ে যাবে। শুধু একটা খবর দিয়ে রাখি, আগামীকাল আমি মইজু নিয়ে আবার একটা খবর করব। আর মইজু এত বিপদে পড়েছে, মইজু এখন তার বিভিন্ন মন্ত্রীকে দিয়ে সাংবাদিক সম্মেলন করাচ্ছে। কারণ মইজু তো একবার তো চেয়েছিল যে মইজুর দেশের যে ট্রাভেল এজেন্ট গুলো আছে তারা ভারতে এসে একটা রোড শো করবে, ভারত অনুমতি দেয়নি। তারপর তাদের পর্যটন মন্ত্রী একটা লম্বা চওড়া একটা ভাষণ ছেড়েছে, একেবারে বিগলিত হয়ে। সেটা আমি পরের ভিডিওতে করব। আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।